আমাদের আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির এটা প্রথম জাতীয় কাউন্সিল অধিবেশন আগামী বছরের অর্থাৎ 2025-এর 10 এবং 11ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে। এবং আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো, কারণ আমাদের এই অধিবেশন হওয়ার কথা ছিল অনেক আগে। বিগত ফেসিস সরকার আমাদেরকে কোনোভাবেই এই অনুমতি দিচ্ছিল না, এবং শেষ পর্যন্ত আমরা 5ই আগস্টের পরে আমাদের, আপনারা জানেন যে নিবন্ধনও দিইনি, যে বিগত যে একটা দামি নির্বাচন হলো সেই নির্বাচনের আগে আমরা যথেষ্ট লড়াই করেছি। এবং যে নির্বাচন কমিশন তাদের প্রদেয় সকল যে ক্রাইটেরিয়া সেগুলো বৈশিষ্ট্য আমরা ফুলফিল করেছিলাম, কিন্তু তার সত্ত্বেও আমরা নিবন্ধন পাইনি। কিন্তু পরবর্তীতে 5ই আগস্টের পরে আমরা যে হাইকোর্টে যে রিট করেছিলাম সেই রিট করার কারণে আমরা নিবন্ধন পাইনি। যেহেতু আমাদের প্রস্তুতি, আমরা যথেষ্ট সময় পেয়েছি, আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। আশা করি একটা সুন্দর কাউন্সিল অধিবেশন আমরা উপহার দিতে পারবো। সেখানে আমাদের যে অন্যান্য রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের নেতৃবৃন্দদেরকে, সুশীল সমাজের পেশাজীবীদের যারা ব্যক্তিবর্গ রয়েছেন, বিশিষ্ট গুণীজন রয়েছেন, দেন কূটনৈতিক মহলে যারা রয়েছেন এবং ফরেন ডেলিগেটস, ডিগনিটারিজ, তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানাবো। আশা করি অনেকেই এদের মধ্যে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। আশা করি সফল একটা কাউন্সিল অধিবেশন হতে যাচ্ছে। স্যার, যেহেতু নির্বাচনটা দলের আভ্যন্তরীণ একটি নির্বাচন, এই নির্বাচনটা আসলে কিভাবে করছেন আপনারা? নির্বাচন প্রসঙ্গে বলতে গেলে যে আমাদের দেশের যারা রাষ্ট্র পরিচালনা করেছে বিগত 53 বছর ধরে, তারা জাতীয় পর্যায়ে ভালো নির্বাচন কীভাবে দেবে? তাদের নিজেদের দলের মধ্যেই তো কোনো নির্বাচন হয়নি। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। যেমন আমরা আগাগোড়াই বলে আসছি যে আমরা দলের মধ্যে অত্যন্ত পরিচ্ছন্নভাবে নির্বাচন করব, এবং সেদিকেই এগোচ্ছি। আমাদের দুই ধরনের নির্বাচন হবে এখানে। একটা হচ্ছে এনইসি, ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি, জাতীয় নির্বাহী কমিটি যেটা রয়েছে, সেই কমিটির একটা নির্বাচন হবে। এখানে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী 21জন 21টা ভোট দিতে হবে। 21 জনকে আমরা এনইসি সদস্য তৈরি করবো। সেখানে রয়েছে প্রার্থী রয়েছে 60 জন। 60 জন প্রার্থীদের মধ্যে 60 জনের মধ্যে 21 জন নির্বাচিত হবে। তো বোঝাই যাচ্ছে যে বাকি যে 39 জন রয়েছেন, সেই তারা এখানে নির্বাচিত হবেন না। তো এটা একটা নির্বাচন হবে, এটা 27-28 তারিখে। এখানে ভোটার রয়েছেন যারা কেন্দ্রীয় সদস্য, তারা বিশেষ বিবেচনায় কিছু আমরা ভোটার করেছি, তারা কেন্দ্রীয় সদস্য আমরা ডিক্লেয়ার করিনি। এরকম রয়েছেন 315 জন। তাদের মধ্যে নির্বাচিত হবে। এই ভোটটা হবে 27-28 তারিখে আমাদের অফিসে। আর যে আমাদের যে চেয়ারম্যান পদের প্রার্থী, সেখানে রয়েছেন আমাদের 3 জন প্রার্থী রয়েছেন। আমাদের বর্তমান সদস্য সচিব রয়েছেন মুজিবুর রহমান মঞ্জু ভূঁইয়া, আর রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম, আর আমাদের সাবেক যিনি আহ্বায়ক ছিলেন, বাংলাদেশ সরকারের সচিব, সাবেক সচিব, উনি FM সুলাইমান চৌধুরী, উনি রয়েছেন। সো এখানে 3 জন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে আমাদের 18 থেকে 1900 মতো যারা কাউন্সিলর, তারা ভোট প্রদান করবেন। এটা হবে 10 তারিখ, 10ই জানুয়ারি। আর 11 থেকে আমাদের কাউন্সিল অধিবেশন, ওইখানে আমাদের ফলাফল ঘোষণা করা হবে। আর যারা কাউন্সিলর, যারা এনইসি যারা নির্বাচিত হবেন, সেখান থেকে যে কোনো একজন সদস্য সচিব, বর্তমানে আমরা বলি যে আমাদের সাধারণ সম্পাদক মহাসচিব যিনি হবেন, তিনি তারা করবেন, প্রতিযোগিতা করবেন, এবং ওখান থেকে একজন আমাদের সেক্রেটারি নির্বাচিত হবে। স্যার, আমরা জেনেছি যে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি ছাড়াও আপনি চেয়ারম্যান পদে ফর্ম ক্রয় করেছিলেন প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য। পরবর্তীতে আপনি সেটি প্রত্যাহার করেছেন, স্যার, কেন? সত্যি আমি ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য ছাড়াও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, ফর্ম তুলেছি, আবেদন করেছি। আমরা 5 জন ছিলাম: FM সুলাইমান চৌধুরী, জনাব মুজিবুর রহমান ভূঁইয়া, জনাব ব্যারিস্টার জুবাইর আহমেদ ভূঁইয়া, এবং লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম। তো আমি আসলে, আমরা নির্বাচনকে, আমাদের দেশের রাজনীতিকে যেভাবে দেখি, আমি অনেকজন ছোট, একদম ছোট, তখন থেকেই জীবনকে যেভাবে দেখেছি, বড় হয়েছি, রাজনীতি করেছি, সেনাবাহিনীতে ছিলাম। আসলে আমাদের রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য। আমরা বলি যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার
এর মাধ্যমে আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবো। তাই যদি হয়, এটাই যদি আমাদের মুখ্য জিনিস হয়, তো সেখানে আসলে চেয়ারম্যান হওয়া, এক্সিকিউটিভ কমিটি থাকা, এটা আমি খুব মুখ্য জিনিস মনে করি না। আমার পলিটিক্যাল লিডার হচ্ছেন সক্রেটিস। উনি বলেছেন হাউ মেনি থিংস আই ক্যান ডু উইদাউট, এবং উনি প্লেটো, তারপরে অ্যারিস্টটল, এদের নিয়েই তো এখনও রাষ্ট্রবিজ্ঞান চলে। কাজে ওই গোড়া জায়গাটা আমি মনে করি আমি প্রচুর পরিমাণে ত্যাগ স্বীকার করতে পারি, এবং একদম ত্যাগ স্বীকার করতে করতে নিঃস্ব হয়ে যেতে পারি। এটা বর্তমান সময়ের যে চ্যালেঞ্জগুলো, আমি মনে করি এই ক্ষেত্রে রাজনৈতিক যে চ্যালেঞ্জ, যে আকবাক যেটা রয়েছে, এগুলো আমার চেয়ে মুজিবুর রহমান মঞ্জু অথবা সালমান চৌধুরী অথবা বাকি যে দুজন রয়েছে, এরা যথেষ্ট, বিশেষ করে যে দুজনের নাম বললাম, এরা অনেক পারঙ্গম এই ক্ষেত্রে। সেই জন্য আমি এটা তুলে নিয়েছি, এবং এটাও একটা এক্সাম্পল, যে গণতন্ত্রের কথা আমরা বলি, একটা এক্সাম্পল, একটা উদাহরণ সৃষ্টি করলাম যে এটা সম্ভব। এবং আমার আশেপাশে যারা রয়েছেন তারা অনেকটাই অবাক যে আমি প্রার্থিতা প্রত্যাহার করলাম, এবং এটা কোনো নাটকীয় বা কোনো যেটাকে বলে দামি নির্বাচন, সেটা ছিল না। মুজিবুর রহমান মঞ্জু জানতেন যে আমি ফর্ম তুলবো, কিন্তু আমি জানতাম উনি ফর্ম তুলবেন না, এবং সেই পর্যন্ত উনি যখন ফর্ম তুললেন, এবং এই বিবেচনায় আমি আসলাম যে ঠিক আছে, যে যে যেখানে স্থান পাওয়ার যোগ্যতা রাখে সেখানেই তাকে স্থান করে দিতে হবে। ইয়েস, আমাদের হয়তো অন্য কোথাও কোনো যোগ্যতা রয়েছে, বা সেটা দল তো আমরা করছি এবং এগিয়ে যাচ্ছি, ওটা পরে দেখা যাবে। আমার মূল কথা এটাই যে আমি আসলে অন্য যে যোগ্য দুজন প্রার্থী রয়েছেন তাদেরকে স্থান করে দেওয়ার জন্যই, মানে মূলত সবাই যোগ্য, চারজনই যোগ্য ছিলেন। আবার দেখলাম পরে ব্যারিস্টার জুবাইর আহমদ ভূঁইয়াও প্রত্যাহার করেছেন। তো এইটা একটা সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য, একটা এক্সাম্পল সৃষ্টির জন্য, একটা গণতান্ত্রিক পরিবেশ কীভাবে তৈরি হয়, কীভাবে একটা সুন্দর নির্বাচন হয়, একটা ডেমনস্ট্রেট করার জন্য মূলত আমার এই সিদ্ধান্ত। আমি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে প্রার্থিতা করছি, যেখানে 60 জন প্রার্থী রয়েছে, সেখানে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। যারা 315 জন ভোটার যেখানে রয়েছেন, ওনারা ভোট প্রদান করবেন আর কি। স্যার, বারবার আপনারা একটা কথা বলছেন যে আপনাদের নেতৃবৃন্দ এই কথাটা বলছে, জাতীয় পরিসরে এই কথাটা আছে যে আপনারা একটা ব্যতিক্রম রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান, বা ব্যতিক্রম একটা রাজনীতির ধারা সৃষ্টি করতে চান। স্যার, এটা কীরকম এবং কেন? এটা তো খুবই প্রাসঙ্গিক কথা, যৌক্তিক কথা, যে আমরা যদি ব্যতিক্রম না হতে পারি, তাহলে যে বড় দল দুটো, যে দলগুলো রয়েছে, একটা তো এখন দেখাই যায় না, নাই, পালিয়ে গেছে তারা, তাদের আগাম কুকমের জন্য তারা মাঠে অনুপস্থিত, আওয়ামী লীগ। বড় দলের মধ্যে রয়েছে বিএনপি, জামাত, তারা এই আমাদের রাজনৈতিক অঙ্গনে থাকতে কেন মানুষজন আমাদেরকে পছন্দ করবে, যদি আমরা কোনো ব্যতিক্রম বয়ান উপস্থাপন করতে না পারি, মানুষের জন্য যদি সেরকম কোনো দৃষ্টান্ত স্থাপন করতে না পারি, স্বাভাবিকভাবেই আমাদের কোনো স্থান থাকবে না। তো প্রথমে আসেন যে আমরা যে তৃণমূল পর্যায়ে আমাদের যে আহ্বানটা, যে এইটা কোনো ব্যক্তির দল নয়, এটা আমাদের সকলের দল। যদি আমরা মুষ্টিমেয় কিছু লোক এটা উদ্যোগ নিয়েছিলাম, বিষয়টা এরকম যে আপনি আপনার জমিতে ডেভেলপারকে ডেকে আপনি একটা 10 তলা একটা বিল্ডিং করলেন, 2টা ইউনিট করে, নিচতলায় গ্যারেজ, তাহলে 18টা ইউনিট হবে। তা 18টার মধ্যে 9টা পাবে ডেভেলপার, 9টা পাচ্ছেন আপনি। এবার ডেভেলপারের এটা তো সে বিক্রি করে দেবে, আপনাদের থেকেও 3-4টা আপনি বিক্রি করে দিলেন। তো দেওয়ার পরে যারা ওখানে উঠবে, একটা সমিতি থাকবে, আপনি যদি কথায় কথায় বারবার খোটা দেন যে এইটা তো আমার জমির উপরে হয়েছে, অতএব আমি যেমন বলবো সেটা শুনতে হবে, আমি কেন সভাপতি হব না, আমি কেন সেক্রেটারি হব না, আমার যে ইউটিলিটিস যেটা চাঁদা যেটা আছে সেটা যদি আপনি একটু পরে দিতে চান, 3 মাস পরে দেবেন, এরকম করে দিতেই পারেন আপনি, কিন্তু সেটা আপনি বলতে অন্য যারা যে ভোগ করবে আপনি সেরকম ভোগ করবেন, আপনার জমি থাকতে পারে, কিন্তু এইটার আপনি এখন মালিক নেই, এটা তো আপনি বিক্রি করে দিয়েছেন। তো আমরা যারা দল করেছি সেটা অন্যরা বলবে আমাদের কথা, যে আমি যদি দল তৈরি করলাম, আমি যদি সেখানে নতুন যারা আসবে তাদেরকে যদি ওইভাবে করেই, যে ফ্ল্যাট বিক্রি করার পর যদি খোটা দেয়, সেইভাবে যদি খোটা দিই, তাহলে এটা সুন্দর হবে না, এবং আমাদের বৃহৎ হৃদয়ের অধিকেই যে আমাদের হতে হয় নেতৃবৃন্দ, সেটাও প্রমাণ থাকবে না। তো এই যে একটা দিক, যে আমরা এটা একটা ইনক্লুসিভ পার্টি, এবং আমাদের কোনো ব্যক্তির দল না, গ্রাসরুট লেভেল থেকে যারাই উঠে আসবে, নেতৃত্ব দেবে, রাজনীতি শিখবে, রাজনীতি বয়ান দেবে, তারাই লিডার হবে, ত্যাগ করবে, তারাই লিডার হবে। এবং এই যে নির্বাচনটা করছি, এর মাধ্যমেও আমরা প্রমাণ করছি যে আমরা একটা ব্যতিক্রম দল, কারণ কোনো দলে এইভাবে কোনো কাউন্সিল অধিবেশনের আগে কোনো নির্বাচন হয় না, আমরা দেখিনি। তো সেটা যদি আমরা করতে পারি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, 10-11 তারিখ পর্যন্ত যদি আমরা পিছিয়ে থেকে দেখি, আমি আশা করি একটা, আমি দৃঢ়তার সাথে বলতে পারি, আমি যেহেতু বর্তমান আহ্বায়ক হিসেবে
আছি। আমি চেষ্টা করছি একটা পরিচ্ছন্ন সুন্দর একটা নির্বাচন উপহার দিতে, এবং আমরা হয়তো নির্বাচন কমিশনের সদস্যদেরকে আহ্বান জানাতে পারি যে টু অবজার্ভ আওয়ার ইলেকশন প্রসিডিউর। স্যার একটা সম্পূরক প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে স্যার আপনাদের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি যেটা রয়েছে সেখানে 60 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রাইট। করছেন। স্যার এই জায়গাটাতে আপনি কোনো ধরনের মানে নির্বাচন মেকানিজম যে ব্যাপারগুলো রয়েছে, আভ্যন্তরীণ ব্যাপারগুলো রয়েছে, কোনো ধরনের মানে বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন কিনা, বা কোনো ধরনের এরকম কোনো ঘটনা দেখতে পাচ্ছেন কিনা যেগুলো আসলে আপনাদেরকে কষ্ট দিচ্ছে ম্যানেজ করতে? ধন্যবাদ আপনাকে। আসলে যে কোনো নতুনের প্রতি মানুষের আগ্রহ থাকে। যেহেতু আমরা খুবই বাছাই করে এই কেন্দ্রীয় সদস্য মনোনীত করেছি, এবং যারা আহ, এই 60 জন যারা এডিসির যারা প্রার্থী, এরা সবাই সিনিয়র লিডার্স। যারা সিনিয়র না, তারা যথেষ্ট বুদ্ধিদীপ্ত। এটা নতুন একটা নির্বাচন হওয়ার কারণেই স্বাভাবিকভাবেই সবাই এটাকে সহযোগিতা করছে, একটা উৎসাহ উদ্দীপনা, একটা ঈদ আমেজ দেওয়ার নির্বাচনে অংশগ্রহণ করছে এবং সেইভাবে এগোচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যত্যয় যে একদম হচ্ছে না, সেটা আমি বলবো না। সেটা আমরা মোটামুটিভাবে আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছে, আমরা এটাকে আমাদের যোগ্যতা দিয়ে, আমাদের বুদ্ধি পরামর্শ দিয়ে, আমাদের উদারতা সহনশীলতার মাধ্যমে সেই জায়গাটাকে আমরা কভার করছি। আর যেহেতু নতুন নির্বাচন, সবাই যার যার জায়গা থেকে স্যাক্রিফাইস করছে, ত্যাগ করছে, যে যেখানে একটা ত্রুটি ধরার কথা সেটা সে ওভারলুক করছে। আর আমাদের এরর অ্যান্ড ট্রায়াল এর মাধ্যমে আমরা এগোচ্ছি। তো তো এবারে যে খুঁতটা থাকবে, সেই খুঁতটা যাতে ভবিষ্যতে না থাকে। দু একজনের দু একটা আচরণ যখন অনেকের চোখে পড়ে, তখন যারা সেইটার ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করে, আমরা সেটা যখন বলি, দেখা যাচ্ছে তারা এটা দুঃখ প্রকাশ করে, সরি বলে, অথবা নিজেকে সংশোধন করে নেয়। এভাবে করে এগুচ্ছে, এবং আমি মনে করি এই যে টুকটাক যে ত্রুটি হচ্ছে, এটা বড় কিছু না। এটা আমাদের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার।